দেখুন, রাজনীতির কিন্তু কোনো সহজ পাঠ নেই, পুরোটাই একেবারে কড়া পাক। তবে যা খেলা সেখানে রোজ দেখছি, সে তো ফিফার বিশ্বকাপ ফুটবলকেও হার মানিয়ে দেবে। ভারতে কেউ স্বপ্নেও ভেবেছিল যে তৃণমূলের বৈঠক হবে আর সেখানে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়েরই পথ চলে যাবে? তৃণমূলের বিশেষ অধিবেশনে নেতারা আছেন, তৃণমূলের প্রতীক আছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি নেই, অভিষেকের কুর্সি নেই। সব মিলিয়ে ওই সহজ পাঠের কাল ছিল ডালখালির মতোই আর কি। আর আমাদের আজকের বিতর্কের বিষয়টাও কিছুটা সহজ পাঠ প্রভাবিত। আজকের বিষয়, কাল ছিল দল ভারী, আজ ফাঁকা বিলকুল, তহবিলে পড়ে তালা, কালীঘাটে ঝরে ফুল, পদহারা নেত্রী, কোণঠাসা যুবরাজ, আম ছালা সবকিছু অন্যের হলো আজ। কাল যারা অনুগত আজকে দেয় না সাড়া, কাদের পাপের ভারে রাজ্য বিরোধী হারা। আমার পরের বক্তা সিপিএম নেতা শতরূপ ঘোষ। নমস্কার। দেখুন, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এই কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল বলে কিছু হয় না। তৃণমূল একটাই, চোর তৃণমূল। এখন আমরা অনেকে জানি জাভেদ আখতার একটা সময় রাজ্যসভায় এমপি ছিলেন কিছুদিনের জন্য। যেদিন জাভেদ আখতার রিটায়ার করছেন রাজ্যসভা থেকে, ওনার যে শেষ যে বিদায়ী যে স্পিচ, সেখানে উনি একটা খুব সুন্দর একটা কথা বলেছিলেন। কথাটা আমার খুব তবে থেকে মনে থেকে গেছে যে দেখুন, একটা গণতন্ত্র কেন? এই যে আমরা বলি একটা গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের এখানে একটা গভর্নমেন্ট আছে, একটা মিনিস্ট্রি আছে। এখন মন্ত্রিসভা তো সম্রাট আকবরেরও ছিল, মন্ত্রিসভা তো রাজা কৃষ্ণচন্দ্রেরও ছিল, কি শাহ সুলতান যেখানে যে রাজতন্ত্র চালিয়েছে, সবার একটা করে হাউস অফ মিনিস্টার্স, ক্যাবিনেট অফ মিনিস্টার্স ছিল। কিন্তু সেগুলো গণতন্ত্র নয় কেন? এইটা কেন গণতন্ত্র? তার কারণটা হচ্ছে রাজা মহারাজা শাহ সুলতানদের খালি একটা মন্ত্রিসভা ছিল। গণতন্ত্রে যেরকম একটা মন্ত্রিসভা থাকে, তেমন একটা অপোজিশন থাকে, বিরোধী পক্ষ থাকে। কোনো মিনিস্ট্রির জন্য নয়, অপোজিশনের জন্য গণতন্ত্র একটা গণতন্ত্র হয়। আজকের এই পশ্চিমবাংলায় নতুন সরকার পেয়েছে, মানুষ ভোট দিয়ে অ্যাবসলিউট মেজরিটি দিয়ে নতুন একটা সরকার পেয়েছে, কিন্তু বিরোধীর নামে আমরা কোন কাঁসর ঘণ্টাগুলোকে পেলাম? আমি বলছি, এখানে একটা অদ্ভুত দৃশ্য দেখছি। অনির্বাণ বলার সময়, এরপরে কুণালদা বলবেন, অরূপদা বলবেন, প্রসূনবাবু তার আগে বলেছেন, আমি দেখলাম অনির্বাণ বলার সময় প্রথমে দু এক লাইন শুরু করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিন্দা ইত্যাদি করে। আমি বুঝলাম না এখানে অনির্বাণ হচ্ছে মমতা তৃণমূলের প্রতিনিধি হয়ে এসছে। অনির্বাণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এত সমালোচনা করলেন এবং আমার ধারণা ইতিহাসসম্মতভাবেই বললেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে টুইটারের ছবি পোস্ট করে ঘটা করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা করে জানান। যাক, সে অন্য কথা। এবার আমার কথাটা হচ্ছে, এখানে এরা বিজেপিকে গালাগাল না দিয়ে নিজের দলের বাকিদেরকে বেঈমান, এই সেই হ্যান ত্যান বলে তৃণমূলকে গালাগাল দিয়ে 15 মিনিট কাটিয়ে দিল। আজকে আমি দেখছিলাম বিধানসভায় কুণালদা ওখানে দাঁড়িয়ে, আমি একটা ক্লিপ দেখলাম, যেখানে কুণালদা দাঁড়িয়ে বলছেন যে বাজেটে মহিলাদের নিরাপত্তার কথা বলা হয়েছে। তো তাহলে বাজেটে যদি মহিলাদের নিরাপত্তা নিয়ে সরকার এত ভাবছে, তাহলে ঋতব্রত ব্যানার্জিকে কি করে এই সরকার বিরোধী দলনেতা করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বিধানসভায় কি করছে? ঋতব্রত ব্যানার্জিকে কি বিধানসভায় বিজেপি নিয়ে গেছে নাকি কুণালদা? আমার তো ধারণা ছিল আপনারাই নিয়ে গেছেন। তার আগে রাজ্যসভায় কে নিয়ে গেছিল? মানে ঋতব্রত ব্যানার্জিকে, মানে ও ধর্ষক বলে বিধানসভায় নিয়ে যাওয়া যাবে না, কিন্তু ধর্ষণের জন্য আমরা দল থেকে দাঁড়িয়ে দিলাম। তারপরে সেই লোকটাকে নিয়ে গিয়ে আপনারা রাজ্যসভার মেম্বার করলেন। এবং কখন করলেন কুণালদা রাজ্যসভার মেম্বার? যখন আরজি করের ঘটনার পরে গোটা বাংলা একটা ধর্ষণ, একটা খুনের ঘটনার বিচার চেয়ে উত্তাল, যখন মহিলারা কাতারে কাতারে, যিনি জীবনে কোনোদিন মিছিলে যাননি, তিনিও রাত জাগছেন রাস্তায় একটা ধর্ষকের শাস্তি চেয়ে, সেই ঘটনার প্রতিবাদে জোহর সরকারের মতো একজন মানুষ, তিনি নিজের এমপিশিপ থেকে রিজাইন করলেন যে এমতাবস্থায় এই ধর্ষকদের দলের সাথে আমি আমার নামকে আর যুক্ত রাখতে চাই না। তখন আপনি আরজি কর আন্দোলনের মুখের সামনে দাঁড়িয়ে তোরা ধর্ষণের প্রতিবাদ করবি, আমি মমতা ব্যানার্জি দেখ তোদের কি ক্ষমতা আছে, তোরা ধর্ষণের প্রতিবাদ করে মর, আমি একটা ধর্ষককে রাজ্যসভায় পাঠিয়ে দেবো, এত আমার ক্ষমতা। একটা রেপিস্টকে, ওই ধর্ষণের ঘটনায় প্রতিবাদে যখন বাংলা উত্তাল, তখন একটা রেপ অ্যাকিউজকে গ্রেপ্তার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে সিআইডি পাঠিয়েছিল, তাকে আপনারা রাজ্যসভার মেম্বার করলেন। তারপরে যখন সে এখন বিধানসভায় গিয়ে এখন গাদ্দারি করলো, বেইমানি করলো, এখন আপনাদের খেয়াল হলো যে ধর্ষকে বিধানসভায় কি করছে? বিধানসভায় তো ঘাসফুল প্রতীকে গেছে, আপনাদের সিম্বলে গেছে বিধানসভায়। উলুবেরিয়ার মানুষের কাছে গিয়ে তো আপনারা বলেছেন যে ধর্ষণ করেছে, কি করেছে দেখে লাভ নেই, মমতা ব্যানার্জিকে দেখে ভোট দাও। বিধানসভার আগে বলবেন 294টা আসনে আমি প্রার্থী, বিধানসভার ভোটের পরে যখন 65 জন এমএলএ বিজেপির সঙ্গে সেটিং করবে, তখন তারা হয়ে যাবে ওরা কোথাকার কি, আমি কিছু জানি না, আমি ধোয়া তুলসী পাতা শব্দ সদের। এরকম করলে কি করে চলবে বলুন? আমি বলছি যে এই যে বেইমানি নিয়ে অনেকগুলো কথা বললো, আমি এখানে আমার এই নিয়ে এটা মানতে আমার কোনো দ্বিধা নেই। অনির্বাণের সঙ্গে আমার বহু রাজনৈতিক তর্ক হয়েছে, ভবিষ্যতেও হবে। এখানে কুণালদা আছেন, কুণালদার সাথে আমার মানে তিক্ততম
কনফ্রন্টেশন হয়েছে অতীতে, কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করছি এদের আজকের ভূমিকাকে। এরা অন্ততপক্ষে দলটা মানে দল হেরে যাওয়ার পরে রাতারাতি এরা নিজের অবস্থান পাল্টে নেয়। আমি এটা খোলা মনে বলছি, আমি এদের এই ভূমিকাকে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু বলুন তো, বেইমানির কথা আজকে আপনাদের মুখে শোভা পাচ্ছে। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁদুনি গাইতে এসেছেন যে ওনার সঙ্গে বেইমানি করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় বেইমান কি আছে পশ্চিমবাংলার রাজনীতিতে? সুমনদা বলার সময় বলেছে, যে কংগ্রেসের ঘরে জন্ম, কালীঘাটের একটা টালির চালের বাড়ি থেকে নিয়ে গিয়ে দেশের মন্ত্রী করেছিল যে কংগ্রেস, সেই কংগ্রেসের পিঠে ছুরি মেরে তাদের সঙ্গে বেইমানি করে, তাদের এক নম্বর শত্রু বিজেপির সঙ্গে জোট করে উনি কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন, বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে এসেছিলেন। আজ থেকে 2 দশক আগে, 2.5 দশক আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন, আপনাদের তো বক্তব্য এইটা যে ভাই তোমাদেরকে বিজেপির বিরোধিতা করার জন্য আমি সামনে আনলাম আর তোমরা কিনা বিজেপির সঙ্গে এখন সেটিং করে নিলে। তো ভাই এই কাজটা তো মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে করেছিলেন। উনি সেই দিন যে পথ দেখিয়েছিলেন সেই পথে আজকে ওনার অনুপ্রেরণায় বাকিরা চলছে। এখন বেইমান বেইমান করে ওনার হয়ে কাঁদুনি গাইলে চলবে? আবার উল্টো দিকে আবার আমি বলছি, যারা ভালো তৃণমূল, ওই গত 4 মে বিকেল 4টের পর থেকে যাদের বিবেক জাগ্রত হয়েছে, হ্যাঁ, তারা এই যে অরূপদার, আমি ইন্টারভিউ দেখছিলাম আজকে, অরূপদার দেখে খারাপ লাগছে। এর আগের বার যখন এবিপিতে লাস্ট অরূপদাকে দেখলাম, 2জন ছিল, অরূপদা সুশান্ত ঘোষ পাশাপাশি। এখন একা অরূপদাকে দেখছি, সুশান্ত ঘোষ জেলে বসেও এখন অরূপদাকে দেখছে যে ভাই আমি এখানে, তুই ওখানে কী করছিস। যাকে খুব শীঘ্রই আপনাদের দেখা হোক, হয় উনি বেরোন অথবা আপনি ঢুকুন, কিছু একটা হোক। কিন্তু যাই হোক, যেটা বলছিলাম আমি, যে বিকেল 4টে থেকে এই যে এদের বিবেক জাগ্রত হলো, যে আমার কি কষ্ট, মানে কি ভালো মানুষেরা, আমরা বাধ্য হয়ে দলের লাইনে কথা বলেছি, আমরা বাধ্য হয়ে সমস্ত জানি অন্যায় হচ্ছে তবু ডিফেন্ড করছি। তো বিকেল 4টে, 4 মে বিকেল 4টের পরে বাধ্যবাধকতাগুলো কোথায় চলে গেল? কোথাও যায়নি তো, তখনও তো আপনার দলই ছিল। এখনও তো নাকি আপনারা তৃণমূলই আছেন। একটাই জিনিস হলো, গভর্নমেন্ট চলে গেল, তাই তো? পুলিশ চলে গেল। পুলিশের জোরে কোন অপরাধটা না করেছেন বলুন তো? এই স্টুডিওগুলোতে বসে কোন অপরাধকে না প্রশ্রয় দিয়েছেন, কোন অপরাধের হয়ে না গলা ফাটিয়েছেন। ধর্ষণের প্রতিবাদ করতে গেছি, চুরির প্রতিবাদ করতে গেছি, ডাকাতির প্রতিবাদ করতে গেছি। কি বডি ল্যাঙ্গুয়েজে, কি ধরনের মুখের ভাষায়, কি ধরনের চোখের চাউনিতে, একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, বছরের পর বছর কতগুলো চোরকে, ডাকাতকে, ধর্ষককে দিনের পর দিন বসে বসে আপনারা ডিফেন্ড করে গেছেন। আর যেই গভর্নমেন্টটা পাল্টে গেল, এখন বলছেন যে আমরা এগুলো একদিন করতাম না, আমাদের দলের জন্য বাধ্য হয়ে করতে হয়েছিল। আচ্ছা, পশ্চিমবাংলার একটা 5 বছরের বাচ্চাও মনে করে যদি এইবার বিধানসভা ভোটে তৃণমূল আবার জিততো, তাহলে অরূপ চক্রবর্তীদের বিবেক জাগ্রত হতো? যদি এবার তৃণমূল জিততো, তাহলে এই ববি হাকিম থেকে শুরু করে যারা যারা আছে, ঋতব্রত ব্যানার্জি, এদের বিবেক জাগ্রত হতো। যদি তৃণমূল জিততো, দেখতেন, আমি বলছি কথাটা অন্যভাবে নেবেন না, মানে ওই জুতো পালিশ করার ব্রাশ দিয়ে অভিষেকের, এই যে এখন যে অভিষেক ব্যানার্জিকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে বলে ঋতব্রত ব্যানার্জি বলছে না যে চোরপিটুনি খেয়েছে, সেই অভিষেক যদি জিততো এবার, তৃণমূল যদি গভর্নমেন্ট করতো, তাহলে অভিষেকের পায়ের জুতোটা ব্রাশ দিয়েও না, জিভ দিয়ে চেটে পরিষ্কার করতো। এমনিও জিভের কাজ ভালো জানে, জিভ দিয়ে চেটে অভিষেকের জুতো পরিষ্কার করতো। এদেরকে আমরা চিনি না? এগুলোকে আমরা হারে হারে চিনি বলে দল থেকে তাড়িয়েছিলাম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঋতব্রতকে সিপিএম ঠিক করেছিল, ঋতব্রতকে এক্সপেল করেছিল, আমি ভুল করেছিলাম ওকে সুযোগ দিয়ে। গেলে ভুল করেছিলেন সুযোগ দিয়ে নয়, কেন এক্সপেল করেছিল? আজ মমতা বন্দ্যোপাধ্যায়, বা এখানে আপনারা জানেন বামপন্থীদের সঙ্গে বহু মানুষের পথ আলাদা হয়ে গেছে। চারু মজুমদার, কানু সান্যালের মতো মানুষরা একসময় এক পার্টিতে ছিলেন, জ্যোতিবাবু আর চারু মজুমদার এক পার্টিতে ছিলেন, সেই পথও একদিন আলাদা হয়ে গেছিল। তা বলে জ্যোতিবাবু আর চারু মজুমদার কখনো একে অপরকে ব্যক্তিগত স্তরে কখনো চোর ডাকাত বলতে যাননি। সমীর পুততুণ্ডর মতো মানুষ, সাইফুদ্দিন চৌধুরীর মতো মানুষদের সঙ্গে আমাদের পার্টির পথ আলাদা হয়ে গেছে, সেটা রাজনৈতিক প্রশ্নে আলাদা হয়েছিল। কিন্তু ঋতব্রত ব্যানার্জিকে কেন তাড়ানো হয়েছিল? কোনো রাজনৈতিক প্রশ্নে নয়, কোনো মতাদর্শের প্রশ্নে নয়, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল। ধর্ষণের অভিযোগ ছিল বলে তাকে পার্টি থেকে তাড়ানো হয়েছে। সেই লোকটাকে আপনি আপনার নিজের পার্টির মাথায় এনে বসালেন, তারপরে আজকে আপনি সিম্প্যাথি কার্ড খেলছেন যে ও আমার সঙ্গে বেইমানি করলো। আপনার এখানে সমবেদনা, আপনার এখানে সিম্প্যাথি প্রাপ্য না আপনার ঘৃণা প্রাপ্য বলুন তো? সরকারের পোষা বিরোধী। আমি দেখছি প্রসূনবাবু বলার সময় উনি খুব সুন্দরভাবে বললেন কথাগুলো, যে না আপনারা মিডিয়া ব্যাপারটাকে সেন্সেশনালাইজ করছে, এখানে অতি নাটকীয় একটা খবর রিপোর্টিং হচ্ছে, এখানে ওসবে করবেন না, আমরা বিরোধিতা করব, বিধানসভায় যা বিরোধিতা করার ইত্যাদি 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 করলেন। আজকে আমি দেখছিলাম বিধানসভার ঘটনা, এই যে এনাদের প্রসূনবাবুদের যে তৃণমূল আছে বিধানসভায়, তারা আজকে প্রতিবাদে দেখছি বিধানসভা থেকে ওয়াকআউট করছে। ভালো কথা, দেখলাম ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে আপনারা বিধানসভা থেকে ওয়াকআউট করছেন। আবার এই আনন্দবাজারের খবর দেখাচ্ছি, গত 10 তারিখের খবর, এ মাসের 10 তারিখের খবর, বিমানবন্দর লাগোয়া হোটেলে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠক বিদ্রোহী তৃণমূল বিধায়কদের একাংশের, ছিলেন ঋতব্রত। এ কেমন বিরোধী পক্ষ করে ভাই, বিধানসভায় ওয়াকআউট করে রাত্রিবেলা হোটেলে দেখা করে? পশ্চিমবাংলায় স্বাধীনতার পর থেকে অনেক শাসক বিরোধী এসেছে। ডক্টর বিধানচন্দ্র রায়ের সঙ্গে জ্যোতি বসুর শাসক বিরোধী সম্পর্ক ছিল,
মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা সম্পর্ক। পরবর্তীকালে জ্যোতিবাবুর সঙ্গে বিরোধী পক্ষের বহু শেখ জয়নুল আবেদিন থেকে শুরু করে একের পর এক সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে স্টলওয়ার্ড নেতাদের শাসক বিরোধিতার সম্পর্ক ছিল, মানে মুখ্যমন্ত্রী এবং বিরোধী পক্ষের সম্পর্ক ছিল। পরবর্তীকালে বাংলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সূর্যকান্ত মিশ্র দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আব্দুল মান্নান, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী দেখেছি। জীবনে কেউ কোনোদিন শুনিনি যে বিরোধী দল নেতা রাজ্যের মুখ্যমন্ত্রী রাত্রিবেলা হোটেলে চুপি চুপি দেখা করে। আরে বিরোধিতা করার থাকলে বিধানসভায় দাঁড়িয়ে বিরোধিতা করুন। আমরা দেখি, আমরা জানি আমাদের জন্য কোন লড়াইটা করছেন বিধানসভার ভেতর, কি বিরোধিতাটা করছেন। বিধানসভা থেকে হাত পা ছুড়ে ওয়াকআউট করছেন, রাত্রিবেলা হোটেলে গিয়ে দেখা করছেন, আর সেখান থেকে আবার বেরিয়ে মুখ্যমন্ত্রী প্লেন ধরে চলে যাচ্ছেন দিল্লিতে গিয়ে আবার বিজেপির মন্ত্রীর বাড়িতে তৃণমূলের এমপিদের সঙ্গে বসে বৈঠক করছেন। পশ্চিমবাংলার একটা 5 বছরের বাচ্চার এটা বুঝতে বাকি আছে যে এই বিরোধী হচ্ছে শাসকের বেছে নেওয়া জনগণের। দেখুন, একটা ইলেকট্রাল ডেমোক্রেসি মানে কি, পার্লামেন্টারি ডেমোক্রেসি মানে কি, মানুষ যেরকম ঠিক করে সরকারকে চালাবে তেমন মানুষ ঠিক করে প্রধান বিরোধী পক্ষ কে হবে। পশ্চিমবাংলার মানুষ যেমন এইটা ঠিক করেছেন যে সরকার আজকে বিজেপি চালাবে, সেরকম বাংলার মানুষেরা ঠিক করেছেন যে পশ্চিমবাংলার প্রধান বিরোধী পক্ষ সিপিআইএম হবে না, কংগ্রেস হবে না, প্রধান বিরোধী পক্ষ হবে তৃণমূল কংগ্রেস। সেইটা ঠিক করে মানুষ ভোট দিয়েছেন। কিন্তু আজকে পশ্চিমবাংলার বিধানসভার এমন চেহারা দাঁড়ালো যেখানে বাংলার মানুষের ঠিক করে দেওয়া বিরোধী পক্ষ নয়, পশ্চিমবঙ্গ সরকারের, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া বিরোধী পক্ষ পশ্চিমবাংলার বিধানসভার ভেতর বিরোধী হবে। এইটা প্রাপ্য ছিল পশ্চিমবাংলার মানুষের। আমি বলছি, এখানে আমি আমার কথাটাকে শেষ করছি। প্রসূনবাবুরা বলে গেলেন, বুঝিয়ে গেলেন যে ওনারা নাকি বিরাট বিরোধিতা করবেন। এখন যা হচ্ছে চিন্তা করবেন না, এ দলের মধ্যে কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন সামনে আসছে। ডিফারেন্স অফ ওপিনিয়ন মানে কি প্রসূনবাবু? আপনাদের তো দলের ডিফারেন্স অফ ওপিনিয়ন একটাই, কোটি কোটি টাকার ফান্ডটা কার কাছে যাবে, এই তো ব্যাপার। নাহলে চোরের দল, ওরা আবার কি নাম আর কি সিম্বল, ওই কোটি কোটি টাকার ইলেকশনের অ্যাকাউন্ট বা কি বলে পার্টির অ্যাকাউন্টগুলো কার পকেটে ঢুকবে, এই নিয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন। যাক, সে আপনাদের ছাগল, আপনারা ডগায় কাটবেন আগায় কাটবেন, আপনাদের ব্যাপার। কিন্তু আমি কথাটা এখানে বলছি, আপনাদের এত বিরোধিতা করার, আপনারা যারা ঋত তৃণমূল, যারা আপনাদের এত মানে বিজেপির বিরোধিতা করার এই যে আপনাদের প্রবল স্পৃহা, তো আপনাদের নেতা তো ববি হাকিম, আপনাদের পক্ষে গেছেন তো, ঠিক বললাম তো? ববি হাকিম এখন কোথায় আছেন? তো রোল কল করতে হয়, এখন সকালে কোথায় আছে বিকেলে কোথায় আছে কে জানি না। ঋত তৃণমূল, আপনাদের তৃণমূল আছে তো ববি হাকিম এই যে প্রচণ্ড একটা বিজেপির বিরুদ্ধে লড়াই উনি করবেন বিধানসভায় দাঁড়িয়ে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন, বিজেপির একবারে চুরিগুলোকে খ্যাক করে ধরবেন বলে, তো কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবেও সেই বিরোধিতা করতেন। সেখান থেকে ল্যাচ গুটিয়ে পালালেন কেন ইস্তফা দিয়ে? একই লোক চিন্তা করুন, সে গার্ডেন রিচ থেকে বিধায়ক হয়ে বিধানসভায় গেছে, আর সে কলকাতা কর্পোরেশনের মেয়র, ও বিধানসভায় নাকি বিজেপির বিরুদ্ধে লড়বে, এদিকে কলকাতা কর্পোরেশনের মেয়র পদ থেকে রিজাইন করে পালালো, এ নাকি বিরোধী। কিন্তু আমি বলছি, আমার কথাটাকে আমি শেষ করছি এটা বলে, দেখুন বিজেপি সদ্য সরকারে এসছে, আমার কিছু বলা না বলা, প্রশ্ন করা, সমালোচনায় বিজেপির এই মুহূর্তে কিছু যাবে আসবে না, আমি সেটা জানি। কিন্তু জেনেও আমার মনে হয় যে এই কথাটা বলা এখানে প্রয়োজন। বিজেপিকে যে মানুষ সমর্থন করেছিলেন, দেখুন আমি খুব আন্তরিকভাবে বলছি, সেই মানুষ কি পেলেন? আজকে কিছু কাউন্সিলরের মাথায়, কিছু পঞ্চায়েত মেম্বারের মাথায় ডিম ফাটানো হচ্ছে দেখে আমাদের আনন্দ হচ্ছে, কিছু লোক জেলে যাচ্ছে। তো 5 কোটি টাকা চুরি করা কাউন্সিলর আর পঞ্চায়েত মেম্বারগুলো জেলে যাবে আর ওদের মাথায় ডিমের অমলেট হবে, আর 500 কোটি টাকা চুরি করা এমপিগুলো দিল্লিতে মন্ত্রীর বাড়িতে বসে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে। আজকে যে রাজনীতি, ধরুন বিজেপি প্রশ্ন করেছে, বহু মানুষ এতে সাড়া দিয়েছেন। সায়নী ঘোষ এখানে দেবজিৎ একটা জিনিসের কথা ইঙ্গিত করছিল যে সুরেন্দ্রনাথের ইউনিয়ন রুম থেকে পাওয়া গেছে যে জিনিসটা বাড়িতে প্রকাশ্যে রাখা যায় না, সেই জিনিসটা শিবলিঙ্গের মাথায় সায়নী ঘোষ পড়িয়েছিল। সেইটা নিয়ে বিজেপি গোটা বাংলা জুড়ে বছরের পর বছর প্রচার করে গেছে যে অন্য কোনো ধর্মকে নিয়ে করতে পারবে, আমাদের দেবদেবীকে নিয়ে এই জিনিস, শিবলিঙ্গের মাথায় তুমি কন্ডম করালে। সেই সায়নী ঘোষ এখন হয়ে গেল ভালো তৃণমূল। তিনি এখন বিজেপির নেতাদের বাড়িতে বসে বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করছেন। ববি হাকিম দাঁড়িয়ে একটা লোক বললেন, আজকে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জির সঙ্গে আমার হাজার বিরোধ থাকতে পারে, আজকে এখানে কুণাল ঘোষের সঙ্গে, অনির্বাণের সঙ্গে আমার হাজার বিরোধ থাকতে পারে, কিন্তু আমি অন্ততপক্ষে কখনো এদেরকে বলতে শুনিনি যে একমাত্র মুসলিম ছাড়া বাকি সব ধর্মের মানুষ খুব অভাগা। বলতে শুনেছিলাম ববি হাকিমকে যে হিন্দুর ঘরে যে জন্মেছে কি অন্য কোনো ধর্মে যে জন্মেছে সেই বিরাট অভাগা, একমাত্র ইসলামে যে জন্মেছে তার বিরাট সৌভাগ্য। সেই ববি হাকিম আজকে বিজেপির হাত মাথায় নিয়ে হয়ে গেল পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, মানে কি ক্যাবিনেট মিনিস্টার ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক, লালবাতি গাড়ি নীলবাতি গাড়ি নিয়ে ঘুরবে আর মার খাবে পাড়ার একটা সাধারণ মুসলমান মানুষ। সে যদি এখন জয় শ্রীরাম না বলে তাকে এখন গরুপেটা করা হবে। সে যদি এখন হচ্ছে কপালে গেরুয়া তিলক পড়তে অস্বীকার করে তাহলে সে মার খাবে। আর হিন্দু ধর্মে জন্মালে অভাগা বলা ববি হাকিম দিব্যি লাইন করে নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে এখন নীলবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়াবে। অরূপ বিশ্বাস বাড়ি থেকে বেরোতে পারছিল না, ওর ভাই অ্যারেস্ট হয়েছে, মুখ লুকিয়ে বেড়াচ্ছিল, কোথায় আছে কেউ খুঁজে পাচ্ছিল না।
ঘন্টায় ঘন্টায় টিভিতে আপডেট আসতো যে এই বোধহয় অরূপ বিশ্বাস ধরা পড়লো, এই বোধহয় অরূপ বিশ্বাস ধরা পড়লো। হঠাৎ করে অ্যাকাউন্ট ফ্রিজ করার কি চিঠি দিল, চিঠি দিয়ে ভালো তৃণমূল হয়ে গেল। শুনি আজকে নাকি সে তার নাকি নির্দেশ এসে গেছে যে অরূপ বিশ্বাসকে এবং গ্রেপ্তার করা যাবে না, ও শতদ্রু দত্ত যা মামলা করেছে যা করেছে মেসি ফেসি দেখা যাবে, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, সে এখন ভালো তৃণমূল হয়ে গেল। তাই বলছি আমরা ভালো তৃণমূল বলছি, যে কৌস্তব এখানে বসে আছে, ইতিমধ্যে কৌস্তবের পোড়া কপাল, ও কি ভালো বিজেপি হয়ে গেল না নিজের অজান্তে? আমি গতকাল দেখছিলাম, কাল না পরশু কোথায় হয়েছে, কৌস্তব ব্যারাকপুরে খেলা হচ্ছে, ব্যারাকপুরের কোন তৃণমূলের চেয়ারম্যান ছিলেন মিউনিসিপ্যালিটির, তিনি ছিলেন বলে তুমি রাগ করে চলে এসেছো, ভালো কাজ করেছো, আমি অ্যাপ্রিসিয়েট করছি। আমি বলছি কৌস্তবের সাথেও আমার হাজারটা ডিফারেন্স অফ ওপিনিয়ন থাক, কিন্তু কৌস্তব যদি আজকে তৃণমূলের চোরগুলোকে আবার মূল স্রোতে ফিরিয়ে যাতে ওরা ফিরে আসতে না পারে তার জন্য যদি লড়াই করে, আমি ওকে অ্যাপ্রিসিয়েট করছি। কিন্তু ভাই তার মানে কি অর্জুন সিং খারাপ বিজেপি, তৃণমূলের চেয়ারম্যানের সঙ্গে সেটিং করছে, কৌস্তব ভালো বিজেপি, ও সব সেটিং থেকে রেগে গিয়ে চলে আসছে। সুতরাং এত তাড়াতাড়ি কিন্তু এগুলো হওয়া দরকার ছিল না। তবু দেখুন এটা সত্যি, তৃণমূলের জমানায় যদি আমরা একটা জিনিস শিখে থাকি, অনেক কিছুই শিখেছি, কিন্তু তৃণমূলের পতন যদি একটা জিনিস শিখিয়ে থাকে তা কিন্তু এই, যে নেতাকে কিনলেই জনগণকে কিনে নেওয়া যায় না। কিছু লোককে আমি কিনে নিচ্ছি মানে এই নয় যে সেই লোকগুলো যাদের ভোটে জিতেই জায়গায় এসেছিল সেই মানুষগুলো আমার কেনা হয়ে গেল। ওই মহাভারতে ছিল না, কংসকে বলেছিল তোমাকে বধিবে যে গোকুলে বাড়িতে সে। কিছু নির্বাচিত এমএলএকে এমপিকে কেনা যেতে পারে, কিন্তু জানবেন বিধানসভার ভেতরটা কি লোকসভার ভেতরটা আপনারা কিনে নিলেন মানে এই নয় যে রাজ্যটা দেশটা বিরোধী শূন্য হয়ে গেল। আপনাদের বিরোধী, সত্যিকারের বিরোধিতা করার জন্য বিরোধী কিন্তু যেখানে যেখানে আপনারা বুলডোজার দিয়ে লোকের বাড়ি ভাঙছেন, দোকান ভাঙছেন, যেখানে যেখানে মিড ডে মিলে বাচ্চাদের থালা থেকে ডিম কেড়ে নেওয়া হচ্ছে, যেখানে যেখানে এই আক্রমণ এই অত্যাচার নেমে আসবে, সেই লড়াইয়ের ময়দান থেকে কিন্তু পশ্চিমবাংলায় বিরোধী তৈরি হবে। বিধানসভার ভেতর এখন দুজন আছে, মুস্তাফিজুর রহমান, নওশাদ সিদ্দিকী, বা কংগ্রেসের দুজন এমএলএ রয়েছেন। বিধানসভার বাইরেও কিন্তু সঠিক লড়াইয়ের মধ্যে দিয়ে সঠিক বিরোধী পক্ষ উঠে আসবে। ধন্যবাদ শতরূপ। শতরূপদা আবার বলতে গিয়ে একটু আগে বলছিল শুভেন্দু বাবু মানে রাজ্যের মুখ্যমন্ত্রী আর ঋতব্রত বাবু নাকি রাত্রিরে হোটেলে দেখা করছে, তাতে নিয়ে আবার শতরূপ বাবুর নাকি খুব আপত্তি আছে। আমি বলছি রাত্রিবেলায় তো সেলিম সাহেব আর হুমায়ুন বাবুও তো হোটেলে দেখা করেছিল, কে কাকে লেনিন শেখাতে গেছিল এটা উনি ভালো বলতে পারবেন, এ ব্যাপারে নাই বা ঢুকলাম। শতরূপ দাদের একটা সুবিধা আছে, ওই আমাদের পাড়ায় একজন বয়স্ক লোক আছে, 70-75 বছর বয়স হয়ে গেছে, সবাই মোটামুটি মানে জীবনে চাকরি বাকরি করা টরা হয়ে গেছে, হয়ে গেছে, সে চায়ের দোকানে বসে হিরে থেকে জিরে, ঝি থেকে জাঁটা সব কিছু আলোচনা করে আর সবাই মোটামুটি উপভোগ করে। শতরূপদা মোটামুটি এগুলো বলার পর ঠিক ইউটিউবে একটা সুন্দর কন্টেন্ট ছেড়ে দেবে, ভালো আমদানিও হয়ে যাচ্ছে শতরূপদার। তো ওই জন্য শতরূপদার খুব একটা চাপ নেই এসব ব্যাপার নিয়ে, কন্টেন্টও চলে আসবে, সব চলে আসবে। এই যে আমি এটা বললাম, এটা নিয়ে আবার এটা বলবে, ওইটা করে ছেড়ে দেবে কন্টেন্ট মার্কেটে। এখানে প্রসঙ্গ উঠেছে যে আজকে হঠাৎ করে সিপিএম এর প্রতিনিধি বলছেন যে 4 তারিখের পর এদের বোধোদয় হয়েছে। না, 4 তারিখের পর বাপু বোধোদয়ের বিষয় নয়। আমার এখনো মনে পড়ছে মার্চ মাস, সম্ভবত 17 তারিখ ছিল, সুমনের এই যুক্তিতক্ক শোতেই আমি এসেছিলাম। 17ই মার্চ আমি পার্টির কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলাম। সুমন জানে ঘটনাটা, এই শো থেকেই আমার বক্তব্য রেখে নাবার পরে আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু একটা বেসিক কার্ডসে ডেকোরামের জায়গা থেকে পার্টির পক্ষ থেকেও আমার সাথে কথা বলেছিল, আমিও বলেছিলাম যেহেতু নির্বাচন চলছে এমন কোনো স্টেটমেন্ট করব না যাতে পার্টি এম্বারাসড হয়। আমার ঋতব্রতকে ডিফেন্ড করার কোনো এখানে ব্যক্তিগতভাবে দায় নেই, ঋতব্রতকে অনেক কিছু বলেছেন, সে বলতেই পারেন। কিন্তু কারুর যদি ব্যক্তিগত অসুয়া হয়, আমার সাথে যেদিনকে আমি পুরসভার পদ ছেড়েছি ঘটনাচক্রে একই, সেদিনকে যদিও তার অন্য পদ, তিনিও সেদিনকে রিজাইন দিয়েছিলেন, সুমনের সাথে এসেছিলাম, সেটা নিয়ে আমাকে যখন তিনি বক্রোক্তি করলেন, করতেই পারেন, গণতন্ত্র অধিকার আছে। ভাই আমি তো বাপু জন্মদিনটা চুরি করিনি, লেনিন সাজবো বলে 22 এপ্রিল জন্মদিন বানিয়ে তারপর ভোটে দাঁড়াতে গিয়ে দেখা যাচ্ছে আমার 25 বছর হচ্ছে না, তারপর অরিজিনাল জন্মদিনে ফিরতে হবে 22 মার্চ, আমি তো করিনি বাপু। ধন্যবাদ অরূপ। দেখুন একটা কথায় বলতে গেলে অরূপ ইজ টেকিং টাইম, সময় নিচ্ছে। মানে কোন তৃণমূলকে আক্রমণের লক্ষ্য এখনো ঠিক করে উঠতে পারেনি, অথবা এইটা সে তার সঠিক সময় নয়, সেটা হতে পারে। সেটা ভেবে বেচারা আক্রমণের লক্ষ্য করলো পুরোটা প্রায় শতরূপকে। খুব ইন্টারেস্টিং। তো হ্যাঁ, তৃণমূলকে করা হবে, তারপরে গোটা সময়টা সিপিএম কে প্রশ্ন করে গেল। এরপরে মানে প্রথমে একটা জগন্নাথ বাবু অনেক ভালো ভালো কথা বলেছেন, তবে যেহেতু ওনার প্রায় কোনো কথাই আজকের বিষয়ের সঙ্গে সম্পর্কিত নয়, সেহেতু সেগুলোর উত্তর না অন্যদিন দেওয়া যাবে। আমি কৌস্তবকে একটা কথা বলি, কৌস্তবের একটা জিনিস বুঝলাম যে
ইউটিউব চ্যানেল আমার থাকা নিয়ে প্রভূত আপত্তি আছে, তবে আমার ইউটিউব চ্যানেলের একটা ভালো খারাপ জানি না, একটা বৈশিষ্ট্য আছে। ওখানে দেখবে কেউ সব 7 বছর আগেও যা বলেছি আজও তাই বলছি। কখনো বললাম শুভেন্দু চোর, তারপর আবার বললাম শুভেন্দু সাধু, এই ব্যাপারটা পাবে না। আমি কোনো কুটকচালির মধ্যে না গিয়ে বা কোনো ওই মানে পাল্টা ঠোকাঠুকির মধ্যে না গিয়ে বলছি, মোহাম্মদ সালিমের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক হয়েছিল, তুমি বললে লেনিন শিখতে গেছিলেন না সাভারকার শিখতে গেছিলেন, সে সব প্রশ্ন করলে। এই হুমায়ুন কবির আবার মুর্শিদাবাদের লোকসভায় তোমাদের প্রার্থী ছিল 2019 সালে, এটাও তুমি জানো। আমি যাই হোক, তোমাদের প্রার্থী কেন বলবো, তখন আবার তুমি বিজেপিতে ছিলে না। কিন্তু দেখো আমি কথাটা কি বলছি, এখানে প্রশ্নটা ব্যক্তি মোহাম্মদ সালিম, হুমায়ুন কবির, ঋতব্রত ব্যানার্জি কি শুভেন্দু অধিকারীর নয়। একটা রাজ্যে একজন সাধারণ ভোটার, তিনি সরকারের সঙ্গে বিরোধী দল নেতার একটা কনফ্রন্টেশন চান, ইন দ্য সেন্স আমি কোনো ব্যক্তিগত কনফ্রন্টেশনের কথা বলছি না, একটা নীতির প্রশ্নে, একটা বিচারের প্রশ্নে একটা বিতর্ক চান, ডিসকোর্স চান। যদি একটা রাজ্যের বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী রাত্রিবেলা চুপি চুপি হোটেলে দেখা করেন, তাহলে সেটা কিন্তু সেই রাজ্যে শাসক এবং বিরোধী দ্বন্দ্বের মধ্যে দিয়ে যে উন্নয়নের পথ গণতন্ত্র আমাদেরকে চিনিয়েছে, সেই পথের পক্ষে সহায়ক কিনা, আমি খালি এই প্রশ্নটা করেছি। এখানে কারোর প্রতি কোনো ব্যক্তিগত কাদা সরাসরি এখানে ব্যাপার নয়। আমি বা ভূপেন্দ্র যাদবের কথা শুভেন্দাই বললো, তো আমি তার মধ্যে যাচ্ছি না। অরূপদা, আমার চিরকালের প্রিয় বক্তা অরূপদা, আমাকে নিয়ে অনেক কথা বললো, চমৎকার উদাহরণ দিল, দল পাল্টানোর সঙ্গে ইকুয়েট করলো। এবিপির প্রাক্তন সাংবাদিক কি এনডিটিভি রবিশ কুমার, তারা চ্যানেল পাল্টেছেন। এই যে চাকরি পাল্টানো আর দল পাল্টানো তফাৎ বোঝে না, এই জন্যই আমার এদেরকে তো ভালো লাগে। কিন্তু আমি যে কথাটা বলছি এখানে, তা হচ্ছে, বা অরূপদাই আমার জন্মদিন লেনিনের সাথে মিলে যাওয়া, মিলিয়েছি ইত্যাদি নিয়ে বললেন, আমি তো জানি। আমি বলিনি, আনন্দবাজার রূপে সংবাদ মাধ্যম লিখেছিল। আমি কে লিখেছিল সে আমি তোমার পরিচিত সাংবাদিক। মাঝখানে আমি বলিনি, তারপর তুমি আবার বলবে। তোমার কথা শুনতেই তো এতজন এসছি আজকে। সেটা হচ্ছে যে এটাও তোমাকে ঘটনাচক্রে জানিয়ে রাখি যে ওটাও ওই বালিশছড়া ঋতব্রত সেই সময় খবর করিয়েছিল। ওটাও মানে আমি খালি এই খবরটা বলবো না, বিভিন্ন খবর মিডিয়াকে দিয়ে নিজের এজেন্ডা পার্টির মধ্যে সার্ভ করানো, এইটা ওর বিরুদ্ধে একটা প্রমাণিত অভিযোগ ছিল আমাদের পার্টিতে, যেটা সেদিন তোমাদের খুব আমোদ হয়েছিল। এখন তোমাদের দলের ওই কে কোথায় সই করেছে কে কোথায় সই করেনি তার তালিকা বঙ্গভবনে গিয়ে মুখ্যমন্ত্রীকে দিয়ে আসে। কথায় যে পাপ বাপকে ছাড়ে না, পাপ কিন্তু ভাই তোমাদেরও বাপকে ছাড়েনি। তোমায় ব্যক্তিগতভাবে বলছি না, তৃণমূলের বাপকেও ছাড়েনি। কিন্তু আমি সুমনদাকে সাক্ষী রেখে একটা কথা বললো অরূপদা, যে অরূপদার তৃণমূল ত্যাগ করা বা তৃণমূলকে প্রশ্ন করাটা নাকি তৃণমূল ভোটে হেরে যাওয়ার পরে হয়নি। 17ই মার্চ নাকি অরূপদা তৃণমূল থেকে পদত্যাগ করেছিল এবং সেইটার সাক্ষী নাকি সুমন দে। চমৎকার। আচ্ছা, 17ই মার্চ এবছর কি ঘটেছিল যারা আমাদের আলোচনাটা এখন শুনছেন? আমার যদি খুব ভুল না হয়ে থাকে, 17ই মার্চ বিকেলবেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল, অরূপ চক্রবর্তীর জায়গা হয়নি। টিকিট না পেয়ে দল ছেড়েছিল তো, হাটে হাঁড়ি ভাঙলে তো আজকে। চিরকাল ধর্ষণকে সমর্থন করেছো, চুরিকে সমর্থন করেছো। এই অরূপ, দেখো অরূপদা, এত বছর কথাটা বলিনি, আজকে এই জায়গায় আলোচনাটা আনলে বলে বলছি। এই যে ভালো ভালো কথা বলে না, আরজি কর আন্দোলনের সময় নাকি বাধ্য হয়ে তৃণমূলকে ডিফেন্ড করতে হয়েছিল। আরজি করের এই ধর্ষণের প্রতিবাদে সন্দীপ ঘোষদের গ্রেপ্তারি চেয়ে, শাস্তি চেয়ে যখন ডাক্তাররা অনশন শুরু করেছে, অরূপ চক্রবর্তী ডাক্তারদেরকে নিয়ে পরিহাস করে ফেসবুকে কমেন্ট করেছিল। ব্যক্তিগতভাবে কথাটা কেউ নিও না, আমার সেটা উদ্দেশ্যও নয়। সম্রাজ্ঞী অরূপদার স্ত্রী, সে ফেসবুকে গিয়ে অরূপদার পোস্টের তলায় ধিক্কার জানিয়েছিল যে তুমি এটা জঘন্য কথা বলছো, এবং অরূপদা তারপরে, আমি থ্যাঙ্কফুল, সেটা ডিলিট করেছিল। এই স্তরে নোংরামি করেছে যে নিজের স্ত্রী সেটাকে পাবলিক ফোরামে অপোজ করেছে। এই স্তরে নোংরামি করেছিল একটা দলের হয়ে, তারপরে টিকিট না পেয়ে দল ছেড়েছিল তো। এই তারপর এখন মুখে খই ফুটেছে যখন তৃণমূল সরকার থেকে চলে গেল। টিকিট না পেয়ে দল ছেড়ে চুপি চুপি চিঠি দিয়ে তৃণমূল যখন গভর্নমেন্ট থেকে চলে গেল, তখন প্রেস কনফারেন্স করে আর এবিপি স্টুডিও এসে বলছো বলেছো না, টিকিট না পেয়ে ছেড়েছো তো। দাঁড়া শেষ করতে দাও। টিকিট বললে এবার শোনো ভাই। হ্যাঁ শুনছি, বলো ভাই। তুমি এতক্ষণ এত বড় বড় ডায়লগ দিলে, তোমার পার্টির মধ্যে ইন্টারনাল গণতন্ত্র, আমার পার্টি খুব ভালো, বলো না। 17ই মার্চ গণতন্ত্র কি ছিল? 17ই মার্চ ক্যান্ডিডেট নয় দল ছিল। যতীন চক্রবর্তীকে কি করেছো ভাই? তোমার আমাদের পার্টিতে ছিল না, ফ্রন্টের শরীরের নেতা ছিল ভাই। যতীন চক্রবর্তী আমাদের পার্টিতে কোন উনি আরেস্ট কি করতেন? আরে ওটা অন্য পার্টিতে ভাই। নিপেন চক্রবর্তীকে এক্সপেল করা হয়েছিল, কেন হয়েছিল? কেন হয়েছিল? তুমি টিকিট না পেয়ে দল ছেড়েছিলে তো। কি করেছো? 17ই মার্চ টিকিট না পেয়ে দল ছেড়েছিলে তো। তুমি বড় বড় ডায়লগ বলতে পারবেন, সাধারণ সম্পাদক ছিলেন তো, ক্যান্ডিডেট নয় দল ছেড়েছিল তো 17ই মার্চ। তুমি কি মানে ওই দিনের থেকে ওই দিনই আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল। ঋতব্রতর বিরুদ্ধে তুমি 17ই মার্চ প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল। তোমাকে টিকিট দেয়নি, তোমাকে 17ই মার্চ প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল, হ্যাঁ কি না? রাজ্যসভার এমপি করে আমি বিদ্রোহ করে নিচ্ছি। তিনবার হারাতিটা দাঁড় করিয়েছে। দেখবেন আচ্ছা আমি বিদ্রোহ করে, আচ্ছা তোমাকে তিনবার হারাতিটা দাঁড় করিয়েছে, তুমি খড়গস্ত। ও জগন্নাথা শুনুন, ও জগন্নাথা কে ফিশ ফ্রাই সন্দেশ খাওয়াবে, কে শিয়ালদা স্টেশন দোকানে যাবে, সে পরের কথা। তোমার তো ঋতব্রতর সাথে পার্সোনাল এজেন্ডা, পার্সোনাল এজেন্ডা একটা পলিটিক্যালি খেলছো, কারণ তোমাকে রাজ্যসভার টিকিট দেয়নি। বেশ। আচ্ছা এবার একটা কথা বলছি,
সেটা হচ্ছে যে দেখুন কে ফিশ ফ্রাই খাবে কে শিয়ালদা স্টেশনে দোতলায় যাবে সে পরের কথা। এখন যেটা ওয়েটিং নিয়ে রুম কথা হচ্ছে হাফ কথা বলবে না, ওয়েটিং রুম পুরোটা মেনটেন করবে। ওয়েটিং রুম ওই দোতলার ওয়েটিং রুমে যাবে জগন্নাথ দা, উঠলো আমরা পরে কথা বলবো, ওগুলোর জন্য আমরা শেষ হয়ে যাক না, বাইরে বেরিয়ে কথা বলবো, ওগুলো এখানে আনছেন কেন? আমি বলছি কি, আচ্ছা আমি আমার কথাটা বিদ্রোহ করে নিচ্ছি। 17ই মার্চ সারা জীবন চুরি, ধর্ষণ, খুন, পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় টাকা, এতগুলো ছেলেমেয়ের চাকরিতে প্রতারিত হয়ে আত্মহত্যা করা, সবকিছু থেকে অরূপ চক্রবর্তী তৃণমূলকে সমর্থন করে গেছে। কিন্তু 17ই মার্চ ক্যান্ডিডেট লিস্টটা ঘোষণা হলো, বিকেলবেলা তৃণমূল থেকে পদত্যাগ করলো, দুটো একদম কাকতালীয়। এর সঙ্গে কিন্তু ওর ক্যান্ডিডেট না হওয়ার কোনো সম্পর্ক নেই। কেমন ঋতব্রতর বিরুদ্ধে খুশি? তোমাকে অসুয়া, আরে সেটা বলো না, রাজ্যসভার তোমার টিকিট না পাওয়ার কোনো সম্পর্ক নেই। তোমাকে 3 বার রেজিস্টার করতে কি শুয়া থাকবে? এবার দাঁড়াতে হ্যাঁ অসুয়া। এটার কোনো সম্পর্ক যার নেই। বাড়িতে তোমরা গ্রেফতার করার জন্য পুলিশ পাঠিয়েছে, ধর্ষণের জন্য, তারপরে আসে আমার অসুয়া। সবাই আরে জানে। তোমার এবার এগোই, এগোই, ধর্ষককে এগোই। সমর্থন করবো? এবার এগোই। তোমার মতো ধর্ষককে সমর্থন করে নিজের বউয়ের কাছে গালাগাল খাবো না? কোনো সম্পর্ক নেই। তুমি ধর্ষককে সমর্থন করে নিজের বউয়ের কাছে পাবলিক প্লেসে গালাগাল খেয়েছিলে, কি বলছো তুমি? আমি একটা কথা বলি, আমি ডকুমেন্টারি বলি। আপনি যেখানে বিধানসভায় বসেন তার ঠিক সামনে বাঁদিকে মাঝখানে এক ভদ্রলোক বসেন, এমপি কেস নাম্বার 106424, আসামি আব্দুল রহিম বক্সি, পিতা শেখ আজিমুদ্দিন, 2 আয়েশা খাতুন, স্বামী আব্দুল রহিম বক্সি। আরে যিনি এখানে নেই। দাঁড়ান না, আরে শুনতে চাইছেন না কেন? না, যিনি বীর নেই। সেফ- না, তাহলে এবার সবাই থাকে না তো। না, বাকিদের দেবো, আপনিও তো- তাহলে বাকিদের নামগুলো দেবো আপনার সঙ্গে যারা বসেছিল। দেবেন, অসুবিধা নেই, দেবো নাকি? দেবেন তো। আপনি ওদের অভিযোগটা শুনুন না, আমি এক তো মিনিট, শুনুন আমি না তো অভিযোগ। দেবজিৎকে না, বলছি কেন প্রিয়াঙ্কা বক্তব্যটা শুনি আগে, ওখানে শোনা বসানো যাক। পাশে। কি বলতে চাইছেন নাম, হ্যাঁ তারা কি? অভিযোগটা অসাধারণ। হ্যাঁ। একটা আরএসপির পুরো পার্টি অফিসই তিনি নিজের নামে লিখিয়ে নিয়েছেন। আরে খালি আরএসপির পার্টি অফিস লেখাননি না, ওয়াকফের জমি দখল করেছেন, দখল করে বাস নিয়েছেন। স্ট্যান্ড সব করেছেন। আচ্ছা। আর ওই রহিম বক্সি আর আপনি তো একসঙ্গে এক মালদায় ভোটে দল লড়েছেন। করতাম বলে- তখন তো রহিম বক্সি শুনুন, সাধু ছিল। শুনুন, না, তখন তো আরে রহিম তো বক্সি রহিম ছিল, বক্সি সভাপতি। জানেন না। আপনারা পুলিশ শুনুন, অফিসার তো, আপনি জানেন না। পুলিশ অফিসার হয়তো এইসব করিয়ে গেছেন। পুলিশ অফিসার আপনি পুলিশ বোঝেন অফিসার না, আপনি ছিলেন, আপনি আমি জানি না। আপনি সব জানতেন। আচ্ছা, পুলিশ অফিসার ছিলেন, আপনি আমরা জানি না। ছিলাম তো, আপনার মতো যোগ্যতায় ছিলাম, যোগ্যতায় ছিলাম। 15 বছর এই করেছে। যোগ্যতায় ছিলাম। ভোটের আগে বলেননি কেন? আপনি কেন বলছেন? আরে চাকরি পেয়েছিলেন নিজের যোগ্যতায়, তারপরে চাকরি করেছিলেন তৃণমূলকে আচ্ছা, আচ্ছা, পেয়েছিলেন। এবার একটা ডিসিপ্লিন আছে। রহিম বক্সি যখন রতুয়া এগুলো করতো, রহিম বক্সি যখন রতুয়া এগুলো করতো, রহিম বক্সি যখন রতুয়া এগুলো করতো, কি ব্যবস্থা নিয়েছিলেন? ওই জেলায় বসে ছিল তো, বেশ, কি ব্যবস্থা নিয়েছিলেন? পয়েন্টটা শেষ করুন। পয়েন্টটা হ্যাঁ। পুলিশের টাকা, পুলিশের মানে যাদের কাছ থেকে বেশি চুরির টাকায় চলতো না। আবার অনেক কথা বলেন তো। রহিম বক্সি তো আগেই প্রার্থী। তৃণমূলের দালালি করে পুলিশের চাকরি ছেড়ে এখানে গ্রাম পঞ্চায়েত বলে। এখন গভর্নমেন্ট চলে গেছে বলে এখন আমি প্রত্যেকের কাছে পুলিশ পঞ্চায়েত তৃণমূলের চাকরি, পুলিশের চাকরি ছেড়ে IPS এর চাকরি ছেড়ে জামানা গেছিলেন, ওখানে ইনকাম বেশি বলে। গভর্নমেন্ট চলে গেছে, থাকলে দেখতাম আপনার আচ্ছা, আপনি আর রহিম বক্সি একসঙ্গে মালদা ভোট লড়লেন। আবার কথা। এখন রহিম বক্সি বলবো আপনার কথা শুনতে হবে। জিজ্ঞেস করেছি। আরে আমরা আরে আপনি পেয়েছি কে? রহিম বক্সির হাতে। আরে আপনি কি আমাদের বলছেন? অফিস দখল Who are you to হয়েছে, talk? ওয়াকফের জমি দখল হয়েছে। আপনি কি বলছেন? আপনি কি আপনি তো রহিম বক্সির সঙ্গে একসঙ্গে এবার আপনাকে সংবিধান দুজন বলে কে? কে আপনি থামতে বলার? আপনি থামতে বলার কে? আরে ট্যাক্স সেই টাকায় মাইনে পান। বিধায়ক হওয়ার পরে 1 মাসের মাইনে ঢুকেছে অ্যাকাউন্টে, আমার ট্যাক্সের টাকায় মাইনে পান। Who are you to say? Who are you to say this? আপনি থামতে বলার কে? কোন হরিদাস আপনি? কি বলছেন? পুলিশের চাকরি করেছেন, আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পান। দুজন থেকে আমি থামতে বলছি, আমি বলছি, বিধায়কের না। দালালি করবেন না। চাকরি পাইনি। কিরকম পুলিশ হয়েছে জানেন না? ঠিক আপনারা আছে। কিরকম পুলিশ ছিলেন? এই সব খাউন। পয়েন্টটা হচ্ছে এরা পরেও ঈশা খান, পয়েন্টটা হচ্ছে ঈশা ভোটের খান রেজাল্টের পর কেন? ঈশা খান চৌধুরী, পয়েন্টটা সুমন ভোটের কংগ্রেসের রেজাল্টের সংসদ পর দাঁড়ান। কেন? ঈশা যদি খান রহিম বক্সি চৌধুরী, খারাপ হয় তাহলে ঈশা- উনি ভোটে দাঁড়ালেন কেন এই পার্টি থেকে? ঈশা খান পরে চৌধুরী কেন? দেবাশিস বাবু, আপনি দলে কি বলেছেন? যদি দল আচ্ছা। খারাপ আরে হয় আপনি বেশ, দলে- বেশ, এক সেকেন্ড, এক সেকেন্ড, আপনি দলে কি বলেছেন? এর আপনি আগে গুলাম লাগা আপনি বলেছেন। দলে কি বলেছেন আমরা জানি না, কিন্তু আমরা এইটা জানি আপনাকে বলছি আপনি না। যখন পুলিশ অফিসার আপনাকে এই বলছি। রহিম বক্সিদের এই বেআইনি দখল নিয়ে ভুল আমরা করছেন, আপনাদের কাছে তখন বলেছি। আপনাদের arrest আপনারা ছিল। রহিম বক্সিদেরকে আরে মদত দিয়েছেন। আর আপনি তো আর জানেনই তারপরে না। যেটা আপনিও একটা রহিম বক্সি হতে পারেন, arrest তার তে জন্য ছিল, IPS এর আগে চাকরি শুনুন ছেড়ে না। তৃণমূলের প্রার্থী হয়েছে। ও আরএসপিতে ছিল। হ্যাঁ জানি, আর আচ্ছা, আমরা বেশ, জানি। বেশ, 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 হ্যাঁ, বেশ। ছিল। আমি সব তখন বুঝেছি। 5 টাকা চুরি করার রহিম খবর হয়নি। বক্সি, তার অতীত, তার বর্তমান সমস্ত বুঝেছি। হ্যাঁ, আপনার হয়ে চুরি বেশ করতো। বেশ। আমাদের সরকারের বেশ, 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 এক সেকেন্ড, এক সেকেন্ড, আমায় এগোতে হবে। তৃণমূলের ক্ষমতা হ্যাঁ। তৃণমূলেই অভিযোগ করেনি। বেশ। আর আপনি আমার- বুঝেছেন IPS এর মাইনে বলছি, তৃণমূলের বলছি, ইনকাম বেশি, আমার- আমার তৃণমূলের দুজনের কাছে কাছে- চাকরি ছেড়ে। একটা প্রশ্ন করছি, কৌস্তব হচ্ছেন, এক সেকেন্ড, এক সেকেন্ড। আপনি আমাকে একটা গ্যারান্টি দিয়ে যান। কৌস্তব লয়ার, একে বলে আফটার থট। হ্যাঁ, 58 থেকে শুরু করেছিলেন, না এক সেকেন্ড শুনে নিন। 58 থেকে শুরু করেছিলেন, মাইক, এখন 65-তে পৌঁছেছেন। মাইকটা, মাইকটা, প্রসূনবাবু, মাইকটা। হ্যাঁ 58 থেকে শুরু করে এখন তো রোল কল বাড়তে বাড়তে 65-তে এসে পৌঁছেছেন। উনিও 58 ছিলেন না, 65-তে আছেন। তো এনারাই বলছেন যে আমাদের পক্ষের লোক বাড়ছে ইত্যাদি। ইনি এখানে
এখানে লিখে দিয়ে যান, কালকে যদি রহিম বক্সি এদের সঙ্গে আসতে চায় এটা নেবে না, রহিম বক্সি এত খারাপ লোক, ইনি এখানে গ্যারান্টি দিয়ে যান ঋত তৃণমূলের পক্ষ থেকে, দিন গ্যারান্টি। আপনি নিশ্চিত থাকতে পারেন হ্যাঁ যে এই বিষয়ে যে সিদ্ধান্ত হবে, হ্যাঁ, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নেবে, বাবা। তাতে চারানার পালং শাক তার আবার কাশ্মীর, আচ্ছা, আপনি ওদের আবার শুনলেন না? ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, ঠিক আছে, সেখানে ওনার background বুঝে গেছি, বুঝে গেছি। শুনুন, হ্যাঁ, বিরাট চোরেদের কথা বলেছেন, cabinet বাড়ি যান। থাকবো না, উত্তরও বলেছিলেন। ওদের আবার ন্যাশনাল ওয়ার্কিং কমিটি। চোরেদের cabinet প্রসূন বাবু, থাকবো না, আপনি একটা শুধু- তো বিধায়ক, সতেরো এক বাবা মিনিট। পালং শাকের ব্যাপার কি আসবে? প্রসূনবাবু, আপনি একটা শুধু বলুন, আপনার চেয়ারপারসন মমতা ব্যানার্জি হ্যাঁ কি না? এটা পার্টি ফোরাম নয়, এটা পাবলিক পার্টি ফোরাম। মানে আমি যে পার্টিটা করছি আমার নেত্রীর নাম বলবো না? আপনি বলুন মমতা ব্যানার্জি আপনার chairperson না chairperson নন? ডিসকাশন পলিটিক্যালি করা হবে। দাদা শুনুন না, বলছি কথা বলছি, Political একটু পরে এটা। পর্তুগালের খেলা শুরু হবে, আপনি বাড়ি যান। একটু পরে পর্তুগালের খেলা শুরু হবে, বাড়ি যান। হ্যাঁ বিজেপি মানেই ভালো, সবই ভালো, খারাপ বিজেপি ভালো বিজেপি এরকম লড়াই আসেনি। আমাদের কিছু সময় হয় পুরনো নতুন নিয়ে হতে পারে, ভালো খারাপ নেই, হ্যাঁ। আমাদের সব ভালো। বেশ। সব বিজেপি ভালো, হাতরাসে ধর্ষণ করে যে জেলে গেছিল সেই বিজেপিও ভালো। আমি বলছি কি, এক সেকেন্ড, আমি বলছি কি, হ্যাঁ এই ভালো ব্যক্তি, ভেরি গুড। ওই প্রতিকূল সুমনদাকে সব বলছিল, আমাকে তো তৃণমূল মারেনি, বেড়েছে তৃণমূলের একজন ব্যক্তি, এইসবই বলে লোকে। যাকে আমি বলছি কি অরূপদা, আমি কার কাছে রাজ্যসভায় টিকিট পাওয়ার জন্য যাব কি না যাব, দেখো আমি আজ পর্যন্ত কখনো দল বদলাইনি, কখনো কোনো প্রার্থী না হয়ে সেদিন বিকেলবেলা দলে পদত্যাগপত্র পাঠিয়ে আমরা কেউ 2 মাস এখানে পরে দল মুখোশকে বদলাইনি। বলেও ফেলিনি। আমরা কেউ দল না, বদলাইনি। মমতা ব্যানার্জি বদলেছে, কেউ দল বদলাইনি। মমতা ব্যানার্জি বদলেছে, কেউ বদলাইনি। এবং আচ্ছা, তুমি তোমার গাত্রদাহ থাকতে পারে, ক্যান্ডিডেট তোমার না হতে প্রতিকূলকে পেরে নিয়ে গাত্রদাহ, পদত্যাগ তোমার করেছিলে। ঋতব্রতকে নিয়ে তুমি গাত্রদাহ, পদত্যাগ তোমার সকলকে নিয়ে আরে আমার গাত্রদাহ। ঋতব্রতকে নিয়ে কেন গাত্রদাহ? তোমার তোমার সকলকে জন্য। নিয়ে গাত্রদাহ। তুমি সারা প্রতিটা জীবন পদক্ষেপে তৃণমূল করে ফুটে কাউন্সিলর হলে। বেরোচ্ছে। এ ব্যথা আর ও কি যে ব্যথা? CPM থেকে এ ব্যথা, এই তৃণমূলে MP হৃদয়ের এই হয়ে গেল। ব্যথা। আমার প্রতিটা তোমার জন্য statement-এ ফুটে ঋতব্রতকে বেরোয়। গাত্রদাহ। তোমার গাত্রদাহ প্রতিটা তুমি statement-এ সারা ফুটে জীবন বেরোয়। তৃণমূল করে, প্রতিটা statement-এ ফুটে তুমি বেরোয় তোমার সারা গাত্রদাহ। জীবন তৃণমূল আর করে। dialogue দিয়ে লাভ নেই। আরে তুমি সারা Dialogue জীবন দিয়ে হবে আরে না, কথা তোমার থামিয়ে গাত্রদাহ লাভ আছে। ফুটে বেরোচ্ছে। আরে ভাই এমন ডায়লগ দেবো যাতে নিজের বউকে ফেসবুকে এসে তাকে গালাগাল তুমি দিতে না। ছাড়ো না, তোমার হ্যাঁ, এর মধ্যে গাত্রদাহ তো- হ্যাঁ, দর্শকদের সমর্থন করতে গিয়ে বউয়ের কাছে গালাগাল দিয়েছে। আবার এই দুজন, এবার আমার হুইসেল নিয়ে নামতে হবে মাঠে। ব্যক্তি আক্রমণ, দর্শককে সমর্থন করা ব্যক্তি আক্রমণ। মধ্যখান থেকে বেগানা সাদিমে আব্দুল্লাহ দিবানার মতন সদরুদ্দার ঢুকে পড়লেন। কন্টেন্ট প্রয়োজন তো, ভালো কন্টেন্ট হয়ে গেছে মোটামুটি সদরুদ্দার আজকে যা কিছু হওয়ার। আরে কন্টেন্ট না রে ভাই, ওনার হাতে আমাদের আমি দলের বলিনি, লোকেরা এবারে অত্যাচারিত হয়েছে, হয়ে গেছে। ব্যাপারটা বোঝো। আজকের ওনার content হয়ে হাতে গেছে। আমাদের দলের লোকেরা, উনি যখন পুলিশের চাকরি করে তৃণমূলের হয়ে কাজ করতেন, তখন দিনের পর দিন আমাদের দলের লোকেরা মিথ্যে মামলায় জেল খেটেছে, আক্রান্ত হয়েছে, সেই যন্ত্রণা এবার আমি একটু আমাদের- বলি, আন্দাজে কথা বলতো ওস্তাদ, বলুন তো আপনি, বলুন। হ্যাঁ কৌস্তব, আপনাকে আপনার দলের চেয়ারপারসনের নাম জিজ্ঞেস করছে, আপনাকে আপনার দলের চেয়ারপারসনের নাম জিজ্ঞেস করছে, আপনি মাইকটা, বলতে পারছেন মাইকটা। না, আমাদের কেসের নাম্বার শুনবেন। সদরুদ্দার চেয়ারপারসনের নাম বলতে পারছেন একটা না। এফআইআর নাম্বার বলতে পারলে মেনে নেবো। আচ্ছা, আপনি আপনার দলের চেয়ারপারসনের নাম বলতে পারেন। 100টা এফআইআর নাম্বার বলতে আপনার দলের চেয়ারপারসনের নাম বলুন। 100টা এফআইআর নাম। Please carry on. এই যে উনি আমাকে থামিয়ে বলছেন, কৌস্তব তুমি বলো, কৌস্তব তুমি বলো, এর থেকে বোঝা যায় কত ভালো বিজেপি বিরোধী এরা। বলুন। না আমি যাতে বিজেপির বিধায়ক বলতে পারে আচ্ছা দারোয়ানি করছে। বেশ বেশ আপনি বেশ বলুন বেশ না। হ্যাঁ। বিজেপির বিধায়ক যাতে বলতে পারে তার জন্য দারোয়ানি করছে, ইনি হচ্ছে বিজেপি বিরোধী এমএলএ আমাদের রাজ্যের। আপনি বিজেপি দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, আপনাকে যদি নিতে না চায় কি করা যাবে? বলে যায় কি হবে? সদরূপ বাবু যদি দল অন্য দলে যোগ দিতে চেয়েছে, কোনো দলে যেতে তিনবার হারার চাইনি। পরে যদি কেউ না নিয়ে থাকে কৌস্তব, তাতে তুমি কি করা বাচ্চা যাবে? ছেলে। প্রদান করে আমি দল বদলাতে চাইলে তোমাকে আমার চেয়ার মুছতে হতো। আরে ঠিক। বাবা, তিনবার সবাই হারার পরে কি সবাই হবে? এক পাট সবাই বলেনি, আরে hat-trick করার সবাই পরে এক কেউ পাট। নেয় নাকি? তুমি কাউন্সিলর ভোটে দাঁড়িয়ে নিজের ওয়ার্ডে, তিনবার হেরে যাওয়ার আরে তুমি পরে কাউন্সিলর ভোটে দাঁড়িয়ে কবার পেয়েছিলে? তিনবার বিধানসভায় দাঁড়িয়েছিলে। কবার পেয়েছিলে? প্রথমবার বিধানসভায় দাঁড়িয়ে কটা জিতেছি, পেয়েছিলে? আর তিনবার ওগুলো ছাড়ো পরপর না। দাঁড়িয়ে তবে হেরেছে। মাথায় চুল উঠে শুরু করেছে তো, বাবা, দাঁড়াও এখনো অনেক কিছু দেখা বাকি ওসব লাভ আছে। নেই। তবে চুল গজাতে আমি শুরু বলছি, করেছে তো। হয়ে তুমি গেছে। শুভেন্দুকে চোর বলতে, আজকের- তুমি শুভেন্দুকে চোর আমি বলতে, বলছি, তিনবার তুমি হারার শুভেন্দুকে পরও চোর বলতে তুমি হ্যাঁ কি না? এত জানো, তাও শুভেন্দু একবারও চোর তোমার না কাছে সৎ? নেই। আচ্ছা, আচ্ছা, শুভেন্দু আচ্ছা, চোর না একদম, সৎ? একদম। শুভেন্দু চোর না সৎ? শুভেন্দু চোর না সৎ বলো? হয়ে গেছে, আচ্ছা, অর্জুন সিং কি করছিল তৃণমূলের শুভেন্দুকে যেগুলো বলেছিল ওগুলো তোমার গলা তো, তোমার তো আগামী দিনের জোটের তোমার রাস্তা তো। প্রশস্ত হচ্ছে। কি এখন আগামী দিনের ফিস ফ্রাই জোট হচ্ছে। আরে ছোটরা কি ছিল তৃণমূলের সঙ্গে যখন কংগ্রেস করতে? আচ্ছা, আচ্ছা, তিনজন। আরে ছোটরা তুমি ছিলে তৃণমূলের সঙ্গে যখন কংগ্রেস করতে? তোমরা ও কৌস্তব ভাই, বিজেপিতে ঢুকেছো, বিজেপি যদি কৌস্তব ভাই। থেকে থাকে আরে বলছে, জগন্নাথ কুড়ি দাস বছর দেবজিৎরা, হাত থেকে আওয়াজ দিচ্ছে। জগন্নাথ দাস বলছে, দেবজিৎরা, কুড়াল দাস সাথে পাশ তোমরা থেকে তো ওই দিক থেকে সমস্ত আওয়াজ দিচ্ছে। তৎকাল এর মধ্যে কি লাভ নাই, জোট ইত্যাদি অনেক কিছু নিয়ে হলো, এটা কিন্তু ইটস আ ম্যাটার অফ ফ্যাক্ট। একটা সময় কৌস্তবের সঙ্গে আমার জোট ছিল, মানে যখন কৌস্তব কংগ্রেস করেছে হ্যাঁ। অবভিয়াসলি আমাদের সঙ্গে জোট ছিল। আবার এক সময় আমার সঙ্গে জোট ছিল। কুণালদার সঙ্গেও হ্যাঁ। ছিল, কুণালদার আর আমার কোনোদিন জোট হয়নি, কিন্তু গালাগাল এখন ওর কাছে আমাদের দুজনকে খেতে হবে। ও দুজনের সঙ্গেই ঘর করেছে।